হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফার্মা ক্লাসরুম। আই এম সোমালা দত্ত। সো আজকে এটা আমাদের ফার্মা ক্লাসরুম ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। এই ইউটিউব চ্যানেলে আমরা ফার্মার রিলেটেড বিভিন্ন জব আপডেট এবং ফার্মার যে সমস্ত কনসেপ্ট রয়েছে, সাবজেক্ট ওয়াইজ যে সমস্ত কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টগুলোকে এই চ্যানেলে আমরা সহজে বাংলা ভাষাতে বোঝার চেষ্টা করব। সো এটা আমাদের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা ফার্মেসিতে কিভাবে আমাদের কেরিয়ারকে গড়ে তুলতে পারি সেই নিয়ে আলোচনা করব। সো ফার্মা ক্লাসরুম প্রেজেন্টেড ফার্মেসি অ্যাজ এ কেরিয়ার। ক্লাস 12 এর পর আমরা অনেকেই ডিসিশন নিই যে আমি জয়েন্টে বসবো, জয়েন্টে বসে ইঞ্জিনিয়ারিং করবো, নাকি নার্সিংয়ে যাব, নাকি ডাক্তারি পড়বো, নাকি অন্য কোনো বিএসসি বা আদার্স যে সমস্ত মেডিকেল হেলথ কেয়ার রিলেটেড যে সমস্ত কোর্সগুলো রয়েছে, ক্রিটিক্যাল কেয়ার, বিএমএলটি, এসব করবো। তো তখন আমাদের একটা চিন্তাভাবনার বিষয় থাকে। তার মধ্যে অনেকে ভাবে যে আমরা ফার্মেসিকে অ্যাজ এ কেরিয়ার অপশন চুজ করলে কেমন হয়। দেখো, ফার্মেসিতে আমরা সবাই বলে থাকি, আমরা ফার্মেসি যারা পড়ে তাদেরকে আমরা ফার্মাসিস্ট বলে থাকি। এখন ফার্মাসিস্ট মানে আমরা এটা ধারণা করে নিই যে যারা ওষুধ দেয়। হসপিটালে গেলে আমরা দেখেছি আমাদের ডাক্তার দেখানোর পর 4-5টা লোক থাকে যারা ওষুধ দিচ্ছে আমাদেরকে, তাদেরকে আমরা ফার্মাসিস্ট বলে থাকি। অ্যাকচুয়ালি কি সেটা? শুধু কি ফার্মাসিস্ট মানে ওই একটা আমরা পড়াশোনা করবো, হয় ডিপ্লোমা করবো, নাহলে ব্যাচেলার করবো, তারপরে একটা সার্টিফিকেট পাবো, সেই সার্টিফিকেট কাজে লাগিয়ে আমরা যদি গভর্নমেন্ট জব করি তাহলে গভর্নমেন্ট জবে গেলাম, না হলে কোনো প্রাইভেট হসপিটালে চাকরি করলাম, না হলে আমরা একটা বিজনেস ক্যারিয়ার করে বিজনেস করতে লাগলাম, যেখানে একটা হসপিটাল দোকান খুলে বসলাম, সেখানে থেকে আমরা ওষুধ বিক্রি করতে লাগলাম। হ্যাঁ, ওগুলো একটা লাইন, ফার্মেসি ক্যারিয়ারের একটা লাইন। কিন্তু শুধু কি ফার্মাসি মানে ওইটাই? আমি কি তাছাড়া আর কিচ্ছু করতে পারবো না? না, সেরকমটা নয়। সেগুলো ডিসকাস করার আগে তাহলে একটু আগে জেনে নেওয়া দরকার যে ফার্মেসিতে আমরা কি পড়ি এবং ফার্মাসিস্ট কাদেরকে আমরা বলে থাকি। সো দেখো, আমি এখানে একটা ছোট পিপিটি বানিয়ে এই জিনিসগুলোকে ডিসকাস করার চেষ্টা করব প্রতিটা ভিডিওতেই। প্রথমে ফার্মেসি কাকে বলে? দেখো, ফার্মেসি হচ্ছে একটা সায়েন্স যেখানে আমরা ড্রাগকে ড্রাগ মানে যেটাকে আমরা মেডিসিন বলে থাকি এক কথায়, ঠিক আছে? সেই মেডিসিনকে তৈরি করা থেকে সেটাকে ডিসপেন্স করা পর্যন্ত যা কিছু আমাদেরকে করতে হয় সেই রিলেটেড, সেইটাকে আমরা বলি ফার্মেসি, ঠিক আছে? দেখো, ইট ইজ এ আর্ট অ্যান্ড সায়েন্স। আর্ট, দেখো মেডিসিন তুমি তৈরি করছো, একটা যে কোনো জিনিস তৈরি করো না কেন, যে কোনো তুমি ধরো একটা কোনো এআই রিলেটেড কোনো অ্যাপ বানালে, কোনো ধরো তুমি কোনো একটা ছবি আঁকলে, সেগুলো সব কিছু একটা আর্ট। সেরকমভাবে ফার্মাকেও বা মেডিসিন বানানো একটা আর্ট, ঠিক আছে? মেডিসিন আর্ট অ্যান্ড ইটস এ ডিপ নলেজ অফ সায়েন্স, ঠিক আছে? এখানে সায়েন্সে খুব ডিপ নলেজ চাই, যেখান থেকে আমি আস্তে আস্তে বুঝতে পারবো যে মেডিসিনটা ওই একটা ছোট্ট জিনিস আমার এত বড় রোগকে একটা কিভাবে সারিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে যারা ডিল করে তাদেরকে আমরা ফার্মাসিস্ট বলে থাকি। যারা ফার্মেসি পড়ে, ফার্মেসি পড়ার পর আমাদের একটা রেজিস্ট্রেশন হয়, ঠিক আছে? তো সেই রেজিস্ট্রেশন অনুযায়ী সেই রেজিস্ট্রেশন পাওয়ার পর, হাতে পাওয়ার পর আমরা অ্যাজ এ ফার্মাসিস্ট হিসাবে গণ্য হই, ঠিক আছে? ফার্মাসিস্ট স্পেশালি হেলথ কেয়ার প্রফেশনাল সিস্টেমের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে থাকে, যারা ওষুধ তৈরি থেকে ওষুধ ডিসপেন্স করা, কিভাবে ওষুধটা খাবে, কখন খাবে, তার কি সাইড এফেক্ট হতে পারে, সব কিছু জিনিস নিয়ে তাদের একটা ডিপ নলেজ থাকে। এখন ফার্মাসিস্ট হতে গেলে আমাদেরকে কি করতে হবে, কোন কোর্সটাই বা নিতে হবে, ঠিক আছে? সেটাকে জানতে হবে। দেখো, ফার্মাসিতে স্পেশালি 4 ধরনের কোর্স, স্পেশালি এন্ট্রি লেভেলে আমরা 3 ধরনের কোর্স হয়, ঠিক আছে? এক হয় ডি ফার্ম, যেটাকে আমরা ডিপ্লোমা ইন ফার্মেসি বলে থাকি। ডি ফার্মের পর হয়ে থাকে, ডি ফার্ম যদি কেউ না করে তাহলে বি ফার্ম করতে পারে, ঠিক আছে? ব্যাচেলার ইন ফার্মেসি, ব্যাচেলার ডিগ্রি কোর্স, এটা ডিপ্লোমা ডিগ্রি কোর্স, ঠিক আছে? অথবা কেউ ফার্মডি, এখন একটা নতুন কোর্স এসেছে ফার্মডি, যেটা একটা ইন্টিগ্রেটেড কোর্স, ঠিক আছে? 6 বছরের সেই কোর্সটা করানো হয়, সেটা করতে পারে। অনেকে কি করে, কেউ ফার্মেসিতে ডি ফার্ম করছে, ডি ফার্ম করে তারা বি ফার্মে এলো, বি ফার্ম করে এম ফার্ম গেলো, এম ফার্মের পর পিএইচডি আরে পোস্ট ডক আরে সব কিছু তোমরা করতে পারো, ঠিক আছে? নর্মাল যেরকম আমরা বিএসসিতে দেখে থাকি যে কেউ একজন ব্যাচেলার করতে বিএসসি করছে, বিএসসি করার পর সে এমএসসি করছে, এমএসসি করার পর পিএইচডি করছে, সেরকম ভাবে ব্যাচেলার করার পর এখানেও সেরকম একটা স্কোপ জায়গা রয়েছে যেখানে তুমি ডিপ্লোমা করতে পারো, ডিপ্লোমা করার পর ব্যাচেলার, ব্যাচেলার থেকে মাস্টার্স, মাস্টার্স থেকে পিএইচডি সব কিছু করতে পারো। বাট এদের ডিউরেশনটা একটা আলাদা, এবং যাই তুমি কোর্স করো না কেন, সে ডি ফার্ম করো বা বি ফার্ম করো বা এম ফার্ম করো, প্রত্যেক জায়গাতে একটা আলাদা আলাদা কোয়ালিফিকেশনের জবের জন্য তুমি এলিজিবল হতে পারো। যেমন আমি যদি ওটা আসছি, তাহলে ওটা একটু পরেই তাহলে আসি। প্রথমে একটু দেখে নিই যে এই কোর্সগুলো আমাদেরকে কতদিন ধরে করতে হবে। যদি তুমি কেউ ডিফার্ম করতে চাও তাহলে তাকে 2 বছর ধরে করতে হবে, ঠিক আছে? 2 বছর ধরে আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে এখানে আলোচনা করবো, বিভিন্ন সাবজেক্টে নিয়ে আমরা পড়বো। যেমন আমরা বডিতে কিভাবে ওষুধটা তৈরি করছে সেটা নিয়ে জানবো, কিভাবে ওই যে তৈরি হওয়া ওষুধটা বডিতে কাজ করছে সেটা নিয়ে জানবো, ঠিক আছে? বিভিন্ন হসপিটাল রিলেটেড টপিক নিয়ে জানবো, আমাদের বডি মানে অ্যানাটমিক্যাল যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে জানবো, আরো অনেক কিছু জিনিস রয়েছে, সেগুলো আমরা বিভিন্ন টপিক অনুযায়ী আর পরে আমরা সেগুলোকে ডিসকাস করবো, ঠিক আছে? তো বেসিক্যালি ডি ফার্ম যদি কেউ যদি করতে চাও তাদেরকে 2 বছরের পড়তে হয় এবং 500 ঘন্টার একটা হসপিটাল ট্রেনিং করতে হয়। 500 ঘন্টা মানে নিয়ার 3 মান্থসের একটা হসপিটাল ট্রেনিং তাদেরকে করতে হয়, ঠিক আছে? কেউ যদি বি ফার্ম করো, বি ফার্ম করলে তাকে 4 বছরের কোর্স করতে হবে। আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, বিভিন্ন গভর্নমেন্ট কলেজের মধ্যে যাদবপুর রয়েছে, ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি রয়েছে, ঠিক আছে? এবং বিভিন্ন আরো প্রাইভেট কলেজ রয়েছে, যেখানে জয়েন্ট এন্ট্রান্সের থ্রুতে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের থ্রুতে আমরা সেখানে জয়েন করতে পারি, ঠিক আছে? এবারে বি ফার্ম করতে গেলে আমাদেরকে 4 বছরের পড়তে হবে, 4 বছরের এটা ডিগ্রি কোর্স, তার সাথে 1 মাসের ইন্ডাস্ট্রি ট্রেনিং করতে হবে। ইন্ডাস্ট্রি কোথায়? যেখানে ওষুধ তৈরি হয়,
যেমন আমরা অনেক নাম শুনেছি, সিপলা নাম শুনেছি, সান ফার্মা নাম শুনেছি, এরকম অনেক আরো কোম্পানি আছে সেখানে আমরা কাজ করতে পারবো। আবার কেউ বি ফার্মের পর ভাবে যে আমরা মাস্টার্স করবো, আরো আরো ফার্মেসির আরো ডিপ নলেজ নেবো, তারা আবার মাস্টার্স করে, মাস্টার্সের পর আবার কেউ হয়তো পিএইচডি তে যায়। মাস্টার্স করতে গেলে 2 বছরের কোর্স, ঠিক আছে, মাস্টার্স হচ্ছে 2 বছর করে, ব্যাচেলারের পর সেখানে তোমাকে একটা এক্সাম দিতে হয়, বা কিছু কিছু আছে যেখানে এক্সাম দেওয়া হয়, এক্সাম দিতে হয়, এক্সাম দেওয়ার পর সেখানে তুমি মাস্টার্স করতে পারবে। অথবা কেউ প্রথমেই ফার্ম ডি বলে একটা নতুন কোর্স আছে যেটাকে আমরা বলি ডক্টরেট অফ ফার্মেসি, ঠিক আছে, সেই ডক্টরেট অফ ফার্মেসিতে জয়েন করে, যেটা হচ্ছে 5 বছর, টোটাল 6 বছরের কোর্স, যেখানে 5 বছর ধরে আমরা পড়ি আর 1 বছরের ইন্টার্নশিপ করি, ঠিক আছে। 1 বছরের ইন্টার্নশিপ করার পর এই সমস্ত কিছু ধরো ডিফার্ম করলে, বিফার্ম করলে, ঠিক আছে, ডিফার্ম করার পর তুমি ধরো আর পড়তে যাও না, তাহলে তুমি কি করবে না, তোমরা একটা তোমাদের নিজেদের রেসপেক্টিভ যে ফার্মেসি কাউন্সিল রয়েছে সেই ফার্মেসি কাউন্সিলে আমরা অ্যাপ্লাই করবো। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিলে আমরা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পর আমরা একটা সার্টিফিকেট পাবো, লাইসেন্স পাবো, ঠিক আছে, ফার্মাসিস্টে, যে তুমি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। সমস্ত কিছু কমপ্লিট করার পর, এই 2 বছর পড়লে, 500 ঘন্টা ট্রেনিং করলে, বা বিফার্ম করলে তুমি 4 বছর ধরে পড়লে, 1 মাসের ইন্ডাস্ট্রি ট্রেনিং করলে, তারপরে একটা তুমি রেজিস্টার্ড ফার্মাসিস্ট, ফার্মাসি কাউন্সিলে তোমার নাম উঠবে, যেখান থেকে তুমি এখন পরিচিত হয়ে যাবে, ইউ আর নাও রেজিস্টার্ড ফার্মাসিস্ট। এখন তুমি এবারে জবের জন্য, যে কোনো কিছু কাজ করার জন্য এলিজিবল হয়ে গেলে। সে তুমি ডিফার্মের বেসিসে কিছু জব রয়েছে, আবার ব্যাচেলার্সের বেসিসেও কিছু জব রয়েছে, তার জন্য এলিজিবল। এখন আমরা ডিফার্মই করি না কেন, বা বিফার্মই করি না কেন, বা ফার্মডি করি না কেন, আমরা কোন কোন জবের জন্য আমরা এলিজিবল হব? আমি যদি ডিফার্ম করি তাহলে আমার কিছু জব অপশন খোলা থাকবে, আমরা যদি বিফার্ম করি তাহলে কিছু জব অপশন খোলা থাকবে, আবার মাস্টার্স করলে, বিফার্মের পর মাস্টার্স করি তার জন্য কিছু জব অপশন খোলা থাকবে। তাহলে আমরা কোন কোন লাইনে যেতে পারি এই ফার্মাসি পড়ার পর, বা ডিপ্লোমা করলাম বা ব্যাচেলার করলাম সেই সব পড়ার পর? দেখো, ফার্মাসিতে তুমি হয় হায়ার স্টাডি করতে পারো, বা একাডেমিক্সে যেতে পারো হায়ার স্টাডি করে। যেমন ধরো তুমি ডিপ্লোমা করলে, ডিপ্লোমার পর ব্যাচেলার করলে, ব্যাচেলারের পর মাস্টার্স করলে, মাস্টার্স করার পর তুমি কোনো একাডেমিক্সে চলে গেলে, বা কোনো রিসার্চ লাইনে চলে গেলে, অথবা গভর্নমেন্ট জব করতে পারো। অথবা গভর্নমেন্ট জবের মধ্যে এখন অনেক জব রয়েছে, ঠিক আছে, হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে জব করতে পারো। ইন্ডাস্ট্রিতে তুমি ওষুধ তৈরি যেখানে হয় সেখানে তুমি কাজ করতে পারো, অথবা নিজের বিজনেস তৈরি করতে পারো, নিজের বিজনেস করে সেখান থেকে তুমি কাজ করতে পারো, ঠিক আছে। তো এটাকে আমরা আরেকটু ইন ডিটেলসে যদি আলোচনা করি, বি ফার্ম, তুমি যদি ধরো ডি ফার্ম করলে, ডি ফার্ম করার পর হায়ার স্টাডিতে তুমি বি ফার্ম করতে পারো, বা বি ফার্ম করলে সেখান থেকে তুমি এম ফার্ম করতে পারো, আবার পিএইচডিও করতে পারো। তাহলে এটা একটা তোমার লাইন খোলা থাকলো, তুমি হায়ার স্টাডিতে যাচ্ছ। হায়ার স্টাডির পর হয়তো তুমি দেখা গেলো যে বিফার্ম করলে, বিফার্ম করার পর এম ফার্ম করলে, এম ফার্ম করার পর একাডেমিক্স মানে টিচিং ক্যারিয়ার, যেখানে আমরা স্টুডেন্টদেরকে পড়াই, ঠিক আছে, সেই টিচিং ক্যারিয়ারে আমরা আসতে পারি, ঠিক আছে, একাডেমিক্সে আসতে পারি, একাডেমিক্সে কেউ গেল। আবার কেউ ভাবলো যে আমি ডিপ্লোমা করার পর আমি আর পড়বো না, তাহলে তারা গভর্নমেন্ট জব করতে পারে, গভর্নমেন্ট জব বা প্রাইভেটে যে কোনো হসপিটালে জব করতে পারে। গভর্নমেন্ট জবের মধ্যে হসপিটাল ফার্মাসিস্ট হিসাবে ডিপ্লোমা ইন ফার্মাসি ক্যান্ডিডেটকে অনেকভাবে নিয়োগ করে, ঠিক আছে। সেখানে ব্যাচেলাররাও এলিজিবল, ব্যাচেলাররা যে এলিজিবল নয় সেটা নয়, ব্যাচেলারও এলিজিবল, মাস্টার্সের স্টুডেন্টরাও এলিজিবল। তার মানে তুমি গভর্নমেন্ট জব করতে পারো, গভর্নমেন্ট জবের মধ্যে হসপিটাল ফার্মাসিস্ট করতে পারো, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসাবে জয়েন করতে পারো, ঠিক আছে। ড্রাগ ইন্সপেক্টর, ড্রাগ ইন্সপেক্টর করার জন্য ডিপ্লোমা হোল্ডার হলে শুধু হবে না, ড্রাগ ইন্সপেক্টর করার জন্য তোমাকে ব্যাচেলার ডিগ্রি ম্যান্ডেটরি, ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি তোমাকে করতে হবে, কারণ ডিপ্লোমা, তুমি যদি ডিপ্লোমাতে ভর্তি হয় তাহলে তোমাকে আবার ব্যাচেলার করতে হবে। তার জন্য আমি প্রথমে বললাম যে ডিপ্লোমার জন্য কিছু কিছু জবের জন্য আমরা এলিজিবল থাকি, ব্যাচেলার্সের জন্য কিছু কিছু জবের জন্য এলিজিবল থাকি, মাস্টার্স হলে আরো আমাদের অপরচুনিটি বাড়ে, যত আমরা আগে যাই তত আমাদের অপরচুনিটি বাড়তে থাকে আর কি, ঠিক আছে। ড্রাগ কন্ট্রোলার হিসেবে আমরা জয়েন করতে পারি, ড্রাগ কন্ট্রোলার যেখানে সমস্ত কিছু কন্ট্রোল করে, ড্রাগ রিলেটেড যা কিছু থাকে, ঠিক আছে, বা গভর্নমেন্ট অ্যানালিস্ট হিসাবে, যেখানে আমরা মেডিসিনকে টেস্টিং করি, মেডিসিনটা অ্যাকচুয়ালি কি ঠিকঠাক কোয়ালিটি মেনটেন করে আছে না নাই, সমস্ত কিছু নিয়ে, সব নিয়ে আমরা আস্তে আস্তে এই চ্যানেলে আমরা আলোচনা করবো। ইন্ডাস্ট্রিতে কেউ যদি যেতে চায়, ঠিক আছে, ডিপ্লোমার পর অনেকে ইন্ডাস্ট্রিতে যায়, ব্যাচেলার্সের পর যায়, মাস্টার্সের পরেও যেয়ে থাকে, ঠিক আছে। সেখানে ইন্ডাস্ট্রিতে আমরা প্রোডাকশন ডিপার্টমেন্ট, যেখানে আমাদের মেডিসিন তৈরি হয়, কেউ ট্যাবলেট তৈরি করছে, কেউ সিরাপ তৈরি করছে, কেউ হয়তো দেখা গেলো ক্যাপসুল তৈরি করছে, এই সমস্ত কিছু অনেক ইন্ডাস্ট্রিতে থাকে, সেগুলো অনেক পার্ট থাকে, সেখানে আমরা যেতে পারি। বা কিউএ কিউসি, এটাও একটা ইন্ডাস্ট্রি পার্ট, ঠিক আছে, কোয়ালিটি কন্ট্রোল, আমার ওষুধটা তৈরি হচ্ছে যেটা, সেটা আমার ঠিকঠাকভাবে কোয়ালিটি মেনটেন হচ্ছে নাকি, সেসব কিছু আমরা প্যাকেজিংয়ে যেতে পারি। আবার মার্কেটিংয়ে আমরা যেতে পারি, ওষুধ তৈরি করছি, ওষুধ তো আমাকে বিক্রি করতে হবে, তার জন্য মার্কেটিং, সেই মার্কেটিংয়ে আমরা যেতে পারি। অথবা তুমি তোমার নিজের বিজনেস করতে পারো, সেখানেও একটা প্রফিট, সেখানে একটা আমরা অ্যাজ এ ক্যারিয়ার অপশন হিসাবে আমরা সেটাকে ডেভেলপ করতে পারি বিজনেস করে, ঠিক আছে। এছাড়াও আরো অনেক কিছু ক্যারিয়ার রয়েছে যার জন্য বিভিন্ন রকমের, যেটাকে আমরা বিভিন্ন রকমের ছেলেরা এলিজিবল হয়ে থাকে, স্কিল পার্সন দরকার সেখানে। দেখো, সেখানে এটা হচ্ছে বেসিক্যালি নিউ ইমার্জিং সেক্টর, ওগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল পাথওয়ে, মানে ওটা আমরা অনেক কাল ধরে দেখে আসছি, বাট এখনো কিছু নতুন নতুন সেক্টর গড়ে উঠছে, যেমন এআই আসার পর যেমন নতুন নতুন সেক্টর, নতুন নতুন জিনিসে ইনভলভ হচ্ছে, সেরকম ভাবে ফার্মেসিতেও রেগুলার ডেভেলপমেন্ট হতে থাকছে, সেখান থেকে আমরা নতুন নতুন আরো ক্যারিয়ার পেয়ে থাকি। যেমন রেগুলেটরি অ্যাফেয়ার্স বলে একটা আছে, যেখানে আমরা মেডিসিন সম্পর্কে, মেডিসিনের যা যা কিছু হচ্ছে তার সমস্ত ডকুমেন্টেশন নিয়ে আমরা আলোচনা করছি, মানে সবকিছু কোয়ালিটি মেনটেন হচ্ছে নাকি, আর হচ্ছে নাকি, তার যে ডকুমেন্টেশন রিলেটেড সব কোম্পানিগুলো ঠিকঠাকভাবে মেনটেন করছে নাকি, সেসব নিয়ে আমরা এখানে কাজ করে থাকি। মেডিকেল রাইটিং নিয়ে আমরা কাজ করতে, কোনো একটা জিনিস নিয়ে বা কোনো একটা রোগ নিয়ে আমরা লিখলাম, বা জার্নালিজমে আমরা কাজ করতে পারি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আমরা যেতে পারি, ফার্মেসি নিয়ে পড়ার পর। অবভিয়াসলি সেখানে বি ফার্ম বা এম ফার্মের ক্যান্ডিডেটরা ম্যান্ডেটরি থাকে, যেহেতু রিসার্চের এখানে ব্যাপার থাকে, ডিপ্লোমা ক্যান্ডিডেটরা হয়তো ম্যান্ডেটরি থাকেন, ডিপ্লোমা ক্যান্ডিডেটরা এখানে চান্স পায় না। ফার্মাকো ভিজিলেন্সে যেতে পারি, ফার্মাকো ভিজিলেন্স একটা খুবই এখন খুব নিউ ইমার্জিং সেক্টর, এটা এখন ভালোই গ্রো করছে, ঠিক আছে, ফার্মাকো ভিজিলেন্সে যেতে পারি। ক্লিনিক্যাল রিসার্চে যেতে পারি, ক্লিনিক্যাল ট্রায়ালসে যেতে পারি, কোনো কিছু মার্কেটে ওষুধ আসার আগে সেটাকে আমাকে টেস্টিং করে তারপরে ওষুধটা দিতে হয়, মার্কেটে বার করতে হয়, তবে আমি সেটাকে বিক্রি করতে হবে, তার আগে আমাকে টেস্ট করতে হবে কিছু, ঠিক আছে, যে সেটা আমার ঠিকঠাকভাবে সবকিছু কোয়ালিটি, তার যে কোনো রকমের খারাপ এফেক্ট রয়েছে কিনা, ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, তার জন্য আমাদের ট্রায়াল দরকার।
সবকিছু আমরা দেখো, আমরা একটা নতুন বাইক কিনতে গেলেও বা গাড়ি কিনতে গেলেও আমরা একটা ট্রায়াল করি না, সেরকম ভাবে একটা ওষুধ যখন আমরা বাইরে বার করছি সেটাকে আমরা প্রপার ভাবে একটা টেস্ট করে বার করতে হবে, কারণ এখানে জীবন বাঁচানোর জিনিস আছে না, জীবন বাঁচানোর কথা উঠছে, তাহলে সেটাকে আমার প্রপার টেস্ট করে তারপরে আমাকে বার করতে হবে, তাই না? তারপরে মেডিকেল স্ক্রাইব বলে একটা কোর্স রয়েছে, মেডিকেল স্ক্রাইব বলে আমার জব সেক্টর রয়েছে, সেখানে আমরা করতে পারি, মেডিকেল কোডিং করতে পারি। এই ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাগুলোকে আমরা আস্তে আস্তে এই ফার্মা ক্লাসরুম ইউটিউব চ্যানেলে আমরা কভার করে থাকবো, ঠিক আছে? কি করা হয় না করা হয় আলাদা আলাদা ক্লাসে বেঙ্গলিতে ইজি ভাবে সেটাকে আমরা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আবার আমরা ক্লিনিক্যাল ডেটা ম্যানেজমেন্টেও আমরা যেতে পারি, ঠিক আছে? কেউ যদি চাও ক্লিনিক্যাল ডেটা ম্যানেজমেন্ট, এই যে ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে তার যে ডাটাগুলো থাকে সেগুলোকে ম্যানেজ করতে হবে, তো ডেটা ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে? ঠিকঠাকভাবে আমাকে ডেটাগুলোকে রাখতে হবে, সেইটা সেখানেও আমরা যেতে পারি, ঠিক আছে? আস্তে আস্তে এই টপিকগুলোকে নিয়ে আমরা ডিসকাস করে থাকবো পরের ভিডিওগুলোতে, ঠিক আছে? এখন আমি আরো একটু এখানে স্পেসিফিক করে এই স্লাইডের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি যে বি ফার্ম হলে তুমি কোন কোন জায়গাতে যেতে পারবে, কোন কোন জবেতে যেতে পারবে, ডিপ্লোমা করলে তুমি কোন কোন জবেতে যেতে পারবে, মাস্টার্স করলে তুমি কোন কোন জবেতে যেতে পারবে। দেখো ইন্ডাস্ট্রিতে ডিপ্লোমা, ব্যাচেলার, মাস্টার্স সবেতেই ইন্ডাস্ট্রিতে তুমি এলিজিবল, ঠিক আছে? হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে যদি তুমি গভর্নমেন্ট বা প্রাইভেটে যেখানে যাও না কেন সেখানেও তুমি এলিজিবল, ঠিক আছে? বা ডিপেন্ড করে কোন জায়গাতে যাচ্ছ, ঠিক আছে? কোন জায়গাতে যাচ্ছ মানে ইন্ডাস্ট্রিতে আর&ডিতে নিশ্চয়ই ডিপ্লোমা ক্যান্ডিডেটের ছেলেকে নেবে না, সেখানে একটা মাস্টার্স ক্যান্ডিডেট ছেলেকে বেশি প্রেফার করবে বা পিএইচডি ক্যান্ডিডেট ছেলেকে, ঠিক আছে? আবার যদি হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে যাও, হসপিটাল ফার্মাসিস্ট যদি আমরা কোর্স রাখতে দেখি না কেন, এই ডিপ্লোমা, ব্যাচেলার্স আর এম ফার্মের কোর্স রাখতে দেখি না কেন, তাহলে দেখতে পাবো যে এই ডি ফার্মের যে কোর্স রাখতে অনেকটা হসপিটাল ওরিয়েন্টেড, তাহলে তারা বেশি প্রেফারেন্স পায়। আমি বলছি না যে পাই না, ঠিক আছে? বি ফার্মের ক্যান্ডিডেটরাও হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে যায়, ঠিক আছে? এম ফার্মের ক্যান্ডিডেটরাও হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে যায়, কিন্তু ডিপ্লোমাতে বেশি এলিজিবিলিটি থাকে, ডিপ্লোমার সিলেবাস প্যাটার্নটা তার ব্যাচেলার্স ক্যান্ডিডেট তাতেও বেশি আর মাস্টার্স ক্যান্ডিডেট তাতেও বেশি। কিন্তু আমি এটা জেনারেল একটা কথা এখানে বলে থাকি। হয়তো তুমি বিজনেস করতে পারো, ঠিক আছে? আবার রিটেল চেনে কিছু কিছু রয়েছে, রিটেল চেন মানে কি, এমন অনেক কোম্পানি রয়েছে, যেমন কোম্পানি আমি কিছু এখানে নাম মেনশন করে দিয়েছি, ঠিক আছে? কারণ দাবা ইন্ডিয়া হতে পারে, অ্যাপোলো ফার্মেসি, মেড প্লাস, এই সমস্ত বিভিন্ন ছোটখাটো কিছু, এই সমস্ত বিভিন্ন কোম্পানি রয়েছে, বড় বড় কোম্পানি রয়েছে যারা অ্যাজ এ ফার্মাসিস্ট হিসাবে যারা তোমার ক্যান্ডিডেট নেয়, ঠিক আছে? বি ফার্মের অপশনের হিসাবে আমি হসপিটাল ফার্মাসিস্টে যেতে পারি, কিউএ কিউসি, প্রোডাকশন, রেগুলেটরি এইসব যেতে পারি, রিটেল চেনে যেতে পারি, বিজনেস হতে পারে। আর এছাড়াও যে আমি নিউ ইমার্জিং সেক্টর নিয়ে আলোচনা করলাম না, যেখানে আমার মেডিকেল কোডিং গেল, মেডিকেল স্ক্রাইব গেল আর গেল, সেইগুলো নিয়ে আমরা সেখানে অ্যাজ এ বি ফার্ম ক্যান্ডিডেট আমরা সেখানে জব করতে পারি। মাস্টার্সের ক্যান্ডিডেট, মাস্টার্স তুমি যখন করে নিবে তখন তোমার একটা লাইন খুলে গেল যে তুমি একাডেমিক্সে আসতে পারবে, তুমি টিচিং করতে পারবে, তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে পারবে, ঠিক আছে? সেখানে তুমি স্টুডেন্টদেরকে পড়াতে পারবে, যা যা কিছু তুমি নিজে শিখেছো সেগুলোকে আরো ভালোভাবে তুমি ফিউচার জেনারেশনকে দিতে পারবে, রিসার্চ ডেভেলপমেন্ট করতে পারবে, আরো নতুন নতুন তুমি ওষুধ নিয়ে আলোচনা রিসার্চ করতে পারবে, সেগুলোকে আরো বেটার করার চেষ্টা করতে পারবে, ঠিক আছে? বা ইন্ডাস্ট্রিতে তুমি যেতে পারবে, ঠিক আছে? এই সব কিছু তুমি করতে পারো। এবার ফার্মডিটা নিয়েও এখানে একটু বলে দিই। ফার্মডি এখানে আমি ফার্মডি যদি তুমি করো ডক্টর অফ ফার্মেসি, যেটা আমি বলেছিলাম যে 6 বছরের কোর্স, ঠিক আছে? সেখান থেকে করলে অ্যাজ এ ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসেবে তুমি জয়েন করতে পারো, ঠিক আছে? ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হসপিটালগুলোতে অনেক নেয়, তো বড় বড় জায়গাতে এটা একটা এখন একটু নতুন করে তৈরি হয়েছে, সেইখানে আমরা যেতে পারবো, ঠিক আছে? এছাড়াও গভর্নমেন্ট জবের মধ্যে এইটা আমাদের একটা খুব একটা মানে ইম্পর্টেন্ট টপিক হিসেবে থাকে যে আমি গভর্নমেন্ট জব কি কি করতে পারবো, ঠিক আছে? আমি গভর্নমেন্টে কোথায় যেতে পারবো? আচ্ছা, আমি ফার্মাসি বললাম, তো আমি কি শুধু প্রাইভেটে জব করতে হবে না, গভর্নমেন্ট এখন অনেক জব রয়েছে, সেখানে আমরা যেতে পারবো। কেন কি, হসপিটাল ফার্মাসিস্ট মেন, ফার্মাসি করার পর সবারই টার্গেট থাকে আমরা যে হসপিটাল ফার্মাসিস্ট হয়, ঠিক আছে? হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে আমরা বিভিন্ন তোমাদের নিজেদের স্টেটে যে স্টেট হসপিটালগুলো আছে সেখানে টার্গেট করতে পারো, এইমসে যেতে পারো, ইএসআইসি তে যেতে পারো, ইএসআইসি এগুলো বিভিন্ন ধরনের সেন্ট্রাল হসপিটাল রয়েছে, সেখানে যেতে পারো। শুধু তাই নয়, কারোর ইচ্ছা রইলো যে আমি আর্মিতে যাবো, নেভিতে যাবো, এয়ারফোর্সে যাবো, সেখানেও আমার একটা অপশন খোলা থাকছে, আচ্ছা হসপিটাল ফার্মাসিস্ট, হসপিটাল তাদের ট্রিটমেন্টে আমি হেল্প করবো, ঠিক আছে? সেই হিসাবে আমরা হসপিটাল ফার্মেসি করার পর আমরা সেখানে জয়েন করতে পারি। তারপরে টিচিং ক্যারিয়ারকে আমরা চুজ করে নিতে পারি গভর্নমেন্ট কলেজে। আবার বললাম আর&ডিতে যেতে পারি, আর&ডিতে অনেক জায়গায় নেয়, এইমসে নেয় গভর্নমেন্টে, আইসিএমআর নেয়, সিডিএসসিও নেয়, সিডিএসসি অনেক এগুলো রেগুলেটরি বডি, ঠিক আছে? ফার্মেসি রিলেটেড রেগুলেটরি বডি। আর আইসিএমআর তো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, সেটা পুরো মেডিকেল রিসার্চের উপর কাজ করছে, সেখানে আমরা যেতে পারি। তারপরেও ব্যাচেলর করার পর একটা সবথেকে আমাদের মানে চোখে লাগার মতো একটা জব অপরচুনিটি থাকে গভর্নমেন্টে, যেটা হচ্ছে ড্রাগ ইন্সপেক্টর, ঠিক আছে? ড্রাগ ইন্সপেক্টরে আমরা যেতে পারি, ড্রাগ ইন্সপেক্টর বাই স্টেট এক্সামও নিয়ে থাকে, আবার ইউপিএসসি থ্রুতেও আমাদের হয়ে থাকে। ড্রাগ কন্ট্রোলার হতে পারি, গভর্নমেন্ট অ্যানালিস্ট হিসেবে নিতে পারি, যে সমস্ত যে ড্রাগগুলো মার্কেটে আসছে সেগুলো ঠিকঠাক কোয়ালিটি মেনটেন করছে কিনা সেগুলোকে আমরা টেস্ট করে সেই জায়গাতে যেতে পারি। অনেক সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি রয়েছে, সেই সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে গভর্নমেন্ট অ্যানালিস্ট হিসেবে সেখানে নেয়, ঠিক আছে? সেই সব জায়গাতে আমরা যেতে পারি। বা তুমি ভাবলে যে ফার্মেসি করার পর ঠিক আছে আমি ফার্মেসি করলাম, আমি আদার্স দিকে একটু ট্রাই করতে চাই, তাহলে সিভিল সার্ভিসে যেতে পারো, ব্যাংকিং এ যেতে পারো, আদার্স যে সমস্ত এসএসসি রিলেটেড যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেখানে তুমি কাজ করতে পারো, ঠিক আছে? গভর্নমেন্ট যদি তুমি ব্যাচেলর করো সেখানে তুমি এলিজিবল হয়ে যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপরে এখানে অনেক কিছু ডিপেন্ড করছে, ঠিক আছে? তুমি কোন কোর্স করছো, ব্যাচেলর করছো না ডিপ্লোমা করছো, সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে থাকে। কারণ এগুলো সিভিল সার্ভিস বা ব্যাংকিং করার জন্য আমার ব্যাচেলর ডিগ্রি চাই, তাহলে ব্যাচেলর ডিগ্রিতে আমার এখানে করতে হবে, ঠিক আছে? তো এটাই আজকের ভিডিও। সো আস্তে আস্তে আমরা এখানে বিভিন্ন সাবজেক্ট নিয়ে, বিভিন্ন সাবজেক্টের সিলেবাস নিয়ে, বিভিন্ন সাবজেক্টের টপিক নিয়ে এখানে কনসেপচুয়ালি আমরা এখানে ডিসকাস করবো। নেক্সট ভিডিওতে আমরা ডিপ্লোমা ইন ফার্মেসির সেকেন্ড ইয়ারের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে বা সিলেবাস প্যাটার্ন রয়েছে সেই সব জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। আস্তে আস্তে আমরা এখানে স্কিলস নিয়েও বেশ কিছু আলোচনা করে থাকবো, ঠিক আছে? এই যে আমি বললাম যে মেডিকেল স্ক্রাইব কি আর কি, সেই সব জিনিসগুলো নিয়েও আমরা আলোচনা করব। সো জুড়ে যাও আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে। আরও নতুন নতুন জিনিস কিছু আমরা নিজেদের বাংলা ভাষাতে শিখবো, আরও জানার চেষ্টা করবো, নিজেদের